আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকের লেকচারে সবাইকে স্বাগতম। হুম খেয়াল করো, আমরা হচ্ছে আজকে রেজিস্ট্যান্স সম্বন্ধে একটু শিখবো। রেজিস্ট্যান্স জিনিসটা কি? রেজিস্ট্যান্স মানে হচ্ছে যে তোমার পরিবাহীর যেই ধর্মের জন্য এর মধ্য দিয়ে যে আমার কারেন্ট ফ্লোটা আছে সেটা আর কি অবস্ট্রাক্টেড হয় বা বিঘ্নিত হয়, তাকে আমরা মেইনলি রোধ বলে থাকি। তাহলে কি, পরিবাহীর যেই প্রপার্টির জন্য হচ্ছে তোমার তড়িৎ প্রবাহ বিঘ্নিত হয় তাকে আমরা রোধ বলে থাকি। ঠিক আছে, আমরা এটা ওই যে জুলস হিটিং ইফেক্টে পড়ছিলাম। ঠিক আছে, ওইখান থেকে তোমরা রোধ সম্বন্ধে কিছুটা আইডিয়া পাইছো। এটা ইজি। তো আর এইখান থেকে আমরা মানে গত ক্লাসে যেটা শিখলাম, যেমন ওখানে পড়ছিলাম কি যে তোমার ভি ইজ ইকুয়াল টু, হ্যাঁ ওই যে ওমস এর ল থেকে পড়ছিলাম, ভি ইজ ইকুয়াল টু পড়ছিলাম আই আর। তো এখান থেকে তুমি যদি রোধকে সংজ্ঞায়িত করতে যাও তাহলে তুমি কি পাবা? আর সমান সমান ভি বাই আই, এটা পাবা। ঠিক আছে, তার মানে জিনিসটা হচ্ছে এরকম যে নির্দিষ্ট তাপমাত্রায় পরিবাহীর যদি এখানে এই যে দেখো দুই প্রান্তের বিভব পার্থক্য, হ্যাঁ, এবং এদের মধ্যে দিয়ে যে কারেন্ট ফ্লো হইতেছে তাদের অনুপাতটাকেই আমরা কি বলে থাকি? রোধ বলে থাকি। তুমি একটু এটাকে যদি একটু লিখো তাহলে এইভাবে বলা যাবে আর কি। হ্যাঁ, নির্দিষ্ট নির্দিষ্ট তাপমাত্রায়, হুম নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য বিভব পার্থক্য ও তাদের মধ্যকার প্রবাহের যে অনুপাত, হুম তাকেই আমরা মানে রোধের সংখ্যাটা তুমি এভাবে বলতে পারবে আর কি। অনুপাতকে আমরা কি বলে থাকি? ওইটাই হচ্ছে ওই পরিবাহীর রোধকে ইন্ডিকেট করবে। আচ্ছা, পরিবাহীর বানানটা মনে হয় দীর্ঘিকার, পরিবাহীর রোধ পরিমাপ করা যাবে এইভাবে আর কি। ঠিক আছে, তাহলে আমরা এটা শিখলাম যে নির্দিষ্ট তাপমাত্রায় কোন পরিবাহীর যদি আমার দুই প্রান্তের বিভব পার্থক্য দেওয়া থাকে এবং তাদের মধ্যের প্রবাহে যদি দেওয়া থাকে, তাহলে তাদেরকে যদি আমরা রেশিও করে দেই বা অনুপাত করে দেই, তাহলে আমরা ওই পরিবাহীর রোধ মেজার করতে পারবো, রোধ মেজার করা যাবে। ঠিক আছে, মেজারেবল তখন। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা আসি হচ্ছে ইউনিট অফ রেজিস্ট্যান্স। হোয়াট ইজ দ্য ইউনিট অফ রেজিস্ট্যান্স? এটা কি? ইউনিট অফ রেজিস্ট্যান্সটা হচ্ছে, আমরা তো এখানে দেখতেই পারতেছি যে আর ইজ ইকুয়াল টু হচ্ছে তোমার কি ভি বাই আই। আচ্ছা, তো এইটা তাহলে তুমি যেহেতু ভোল্টেজ বা হচ্ছে বিভব পার্থক্যের যে ইউনিট সেটা তো তুমি জানোই, সেটা হচ্ছে কি ভোল্ট আসে, আর হচ্ছে আইতে কি আসে? আইতে আসে হচ্ছে অ্যাম্পায়ার। অ্যাম্পায়ার। তাহলে তুমি এইভাবে লিখলে এটাকে কি লিখবা? এটাকে লিখবা হচ্ছে ভোল্ট, হ্যাঁ, পার অ্যাম্পায়ার। এটাও তুমি লিখতে পারো। আবার এইটাকে যে ভোল্ট পার অ্যাম্পায়ার যেটা আছে, এটার একটা শর্ট ফর্ম আছে, এটার নামটা হচ্ছে এইভাবে লেখা হয়। এটার গ্রিক নামটা হচ্ছে ওমেগা। এটা একটা গ্রিক লেটার, এটার মানে ইংলিশ নেমটা হচ্ছে ওমেগা। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার ইউনিট অফ রেজিস্ট্যান্স। এটাকে আমরা ওমেগা হিসেবে ডিনোট করি, বা এটাকে অনেক জায়গায় ওহমও বলে। হ্যাঁ, ওহমও বলা হয়। ঠিক আছে, ওহমও বলা হয়, তুমি এটাও বলতে পারো, একটা বললেই হইলো। তাহলে আমরা ইউনিট অফ রেজিস্ট্যান্সটাও শিখে ফেললাম যে রেজিস্ট্যান্সের ইউনিটটা কি হবে। এখন আমরা একটু এদিকে আসি যে তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় এখন যে ওয়ান ওহম বলতে, এই যে ওয়ান ওহম বলতে তুমি তাহলে কি বুঝবা? ওয়ান ওহম বলতে তাহলে তুমি এইটাই বুঝবা যে কোন পরিবাহীর দুই প্রান্ত এর বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, মানে জিনিসটা হচ্ছে এরকম যে 1 ওহম বা এই যে 1 ওমেগা সমান সমান উপরে আসবে 1 ভোল্ট বিভব পার্থক্য বাই এদের মধ্যে দিয়ে কারেন্ট পাস করবে 1 অ্যাম্পায়ার। এটাই আমি এইভাবে লিখছি, খেয়াল করো। এই যে দুই প্রান্ত এর বিভব পার্থক্য হচ্ছে কত? এদের হচ্ছে বিভব পার্থক্য 1 ভোল্ট, আর হচ্ছে এর প্রস্থচ্ছেদ দিয়ে কারেন্ট যাচ্ছে কত? কারেন্ট যাচ্ছে হচ্ছে 1 অ্যাম্পায়ার। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার, এই যে আমরা 1 ওহম হিসেবে তাকে ডিফাইন করতেছি বা 1 ওমেগা হিসেবে ডিফাইন করতেছি। তোমাকে যদি এখন এইটা রেসপেক্টে, হ্যাঁ, তোমাকে যদি এখন একটা সুন্দর কোশ্চেন করে কেউ যে কোন একটা পরিবাহীর, বললো যে কোন একটা পরিবাহীর রেজিস্ট্যান্স, হ্যাঁ রেজিস্ট্যান্স, তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে রেজিস্ট্যান্স 30 ওহম, এইটা বলতে তুমি কি বোঝো?
এটা বলতে তুমি কি বোঝো? তাহলে তুমি বলবা যে কোন পরিবাহীর দুই প্রান্ত এর বিভব পার্থক্য, এই যে আমি একটু লিখি। আচ্ছা, পরিবাহীর দুই প্রান্ত এর বিভব, তাহলে যদি 30 ওহম হয় তার মানে কি, যে 30 ওহম মিন্স উপরে আসবে হচ্ছে 30 ভোল্ট বাই কত, 1 অ্যাম্পায়ার, এটাই আসবে। তাহলে পরিবাহীর দুই প্রান্তের বিভব বিভব পার্থক্য, সরি বিভব পার্থক্য, হ্যাঁ 30 ভোল্ট, হ্যাঁ হলে হলে এর মধ্য দিয়ে এর মধ্য দিয়ে 1 অ্যাম্পায়ার কারেন্ট ফ্লো করবে, 1 অ্যাম্পায়ার কারেন্ট ফ্লো করবে। তো মোটামুটি রেজিস্ট্যান্স 30 ওহম মানে এটাই মিন করে। তোমাকে যদি কেউ ইলাবোরেটলি জিজ্ঞাসা করে তাহলে তুমি এটাই ভালো মতো বুঝায় বলে দিবা। 30 ওহম মানে হচ্ছে 30 ভোল্ট বাই 1 অ্যাম্পায়ার। এরকম করে 50 ওহমও জিজ্ঞেস করতে পারে, 25 ওহমও তোমার কাছে যে কোনো সময় জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে, আই হোপ তোমরা রেজিস্ট্যান্সের এই পার্টটুকু বুঝতে পারছো। আচ্ছা, এর পরের টপিকসটা হচ্ছে কন্ডাক্টেন্স বা পরিবাহিতা। আচ্ছা, কন্ডাক্টেন্স কে আমরা সাধারণত হচ্ছে এই যে গত ক্লাসে যখন দেখাইছিলাম, তখন ওখানে আমরা জি দ্বারা প্রকাশ করছিলাম। হ্যাঁ, জি দ্বারা প্রকাশ করছিলাম। জি সমান সমান কি ছিল? হ্যাঁ, জি সমান সমান কি ছিল? জি সমান সমান ছিল হচ্ছে আই বাই ভি ছিল। ওই ওমস ল থেকেই দেখছিলাম যে ওখানে আই প্রপোর্শনাল টু মনে হয় ভি আসে। হ্যাঁ, হ্যাঁ, তো এখানে হচ্ছে আই প্রপোর্শনাল টু ভি আসে, যেখানে হচ্ছে আমরা আই সমান সমান জি ভি লিখছিলাম, ওখান থেকে আর কি আমরা ভি বা জি সমান সমান আই বাই ভি লিখছিলাম। এটাই হচ্ছে তোমার কন্ডাক্টেন্স। আচ্ছা, এখন কন্ডাক্টেন্স কে আমরা বাংলায় তো পরিবাহিতা বলি। এখন তুমি যদি কন্ডাক্টেন্স এর ইউনিট বের করতে চাও, দেখো এটার যদি ইউনিট বের করতে চাও তাহলে তুমি কি লিখবা? এখানে লিখবা হচ্ছে অ্যাম্পায়ার বাই কত, এখানে লিখবা ভোল্ট। মানে একটু উল্টা আর কি, আগেরটার উল্টা, অ্যাম্পায়ার পার ভোল্ট। এবং এইটাকে শর্ট ফর্মে এইভাবে লেখা হয়, এটাকে লেখা হয় হচ্ছে এস দিয়েও লেখা হয়, আবার এটাকে তুমি এটাকে যদি এভাবে বুঝতে চাও এটাকে সিমেন্স বলা হয়। সিমেন্স, সিমেন্স হচ্ছে তোমার পরিবাহিতার একক, মনে রাখবা। সিমেন্সটা হচ্ছে তোমার পরিবাহিতার একক। আচ্ছা, এখন আমরা এখানে চলে আসি। তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় যে 1 সিমেন্স এটা বলতে তুমি কি বুঝো? আচ্ছা, তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় 1 সিমেন্স বলতে তুমি কি বোঝো, এটা তাহলে তুমি কি লিখবা? 1 সিমেন্স বলতে আসলে বোঝায়, হ্যাঁ, এই যে যে দেখো পরিবাহীর, তুমি তো এখন বুঝতেই পারতেছো এখানে যদি থাকে এই যে 1 সিমেন্স যদি থাকে তার মানে তুমি কি বুঝবা? যে উপরে 1 অ্যাম্পায়ার থাকবে, নিচে থাকবে কত, 1 ভোল্ট। তাহলে জিনিসটা হচ্ছে এরকম, যে পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য, এটা দেখতে এটার অনেকটা হচ্ছে 1 ওহমের মতোই। বিভব পার্থক্য 1 ভোল্ট হলে তার মধ্য দিয়ে তার মধ্য দিয়ে 1 অ্যাম্পায়ার তড়িৎ প্রবাহ চলে, সেই পরিবাহীর পরিবাহিতাকে আমরা কি বলি? 1 সিমেন্স বলি বা বলা হয় আর কি। ঠিক আছে, তাহলে তুমি মোটামুটি বুঝতেই পারতেছো। যদি এরকম অন্য কিছু বলে দেওয়া হয়, যে যদি বলা হয় 20 সিমেন্স, এইটা মানে কি? 20 সিমেন্স মানে হচ্ছে তখন তুমি বলবা যে, তখন তুমি বলবা যে কোনো একটা পরিবাহীর বিভব মানে বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, এই যে নিচে হচ্ছে 1 ভোল্ট হয়, এবং তার মধ্যে দিয়ে যদি 20 অ্যাম্পায়ার কারেন্ট ফ্লো করে, 20 অ্যাম্পায়ার কারেন্ট ফ্লো করে, হ্যাঁ, তাহলে আমরা তাকে হচ্ছে 20
সিমেন্স বলতে পারবো। তাহলে আবার বলতেছি, 20 সিমেন্স তাহলে কি ইন্ডিকেট করতেছে? 20 সিমেন্সটা ইন্ডিকেট করতেছে যে কোনো পরিবাহী তারের মধ্যে দিয়ে যদি 20 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো করে এবং তাদের মাঝখানে বিভব পার্থক্য যদি 1 ভোল্ট হয়, তাহলে তুমি তাকে 20 সিমেন্স বলতে পারবা। ঠিক আছে। আচ্ছা, এখন পরিবাহিতার সাথে টেম্পারেচারের কিছু সম্পর্ক আমরা জানি, এটা একটু বলে দেওয়ার চেষ্টা করি। যেমন আমরা সাধারণত জানি যে পরিবাহী, দেখো পরিবাহীর, হ্যাঁ, পরিবাহীর মানে ইংলিশে যদি বলা হয় সেটা হচ্ছে কন্ডাক্টরের কথা আমি বলতেছি, কন্ডাক্টর। এই কন্ডাক্টরের কি হয় জানো? কন্ডাক্টরের তাপমাত্রা যদি, আমরা তো জানি এটা অলরেডি, যে তাপমাত্রা যদি ইনক্রিজ করে, এই অ্যারো সাইন দিয়ে আমি ইনক্রিজ বুঝাইতেছি, কন্ডাক্টরের তাপমাত্রা যদি বা টেম্পারেচার যদি ইনক্রিজ করে তাহলে কি হয়? তাহলে হচ্ছে তার রেজিস্ট্যান্স, হ্যাঁ, তার রেজিস্ট্যান্সটা কি হয়? রেজিস্ট্যান্সটা হচ্ছে বেড়ে যায়। এটা তো তোমরা জানো। এবং এর সাথে সাথে কন্ডাক্টরের তাপমাত্রা বাড়ার সাথে সাথে রেজিস্ট্যান্সও বাড়ে। ঠিক সেম ভাবে রেজিস্ট্যান্সটা হচ্ছে, এই যে রেজিস্ট্যান্সটা হচ্ছে, হ্যাঁ, 1/g এর সমান। মানে রেজিস্ট্যান্স যদি বাড়ে তখন জি এর ভ্যালু কি হবে? কমে যাবে। হ্যাঁ, জি এর ভ্যালু কমে যাবে। তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়লে জি এর ভ্যালু বা পরিবাহিতা বা কন্ডাক্টেন্স তখন কি হবে? পরিবাহিতা তখন ফল করবে বা ডিক্রিজ করবে বা কমে যাবে। এটাই আমি দেখাইলাম। হ্যাঁ, এটা একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন যে পরিবাহীর তাপমাত্রা বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে আর পরিবাহিতা কমে বা কন্ডাক্টেন্স কমে। আচ্ছা, আর সেকেন্ড অফ অল আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে যে আমরা তো অর্ধ পরিবাহীর জন্য শিখছি অর্ধ পরিবাহী। অর্ধ পরিবাহী জানি কারা? অর্ধ পরিবাহী হচ্ছে সেমি কন্ডাক্টর। সেমি কন্ডাক্টর কারা? সেমি কন্ডাক্টর তো তোমরা চিনোই, যেমন জার্মেনিয়ামের কথা বলছিলাম, এই যে আচ্ছা লিখে দেই, জার্মেনিয়ামের কথা বলছি, জার্মেনিয়াম, হ্যাঁ, তারপরে হচ্ছে তোমার সিলিকনের কথা বলা আছে। এরাই হচ্ছে তোমার মেইনলি তোমার এই অর্ধ পরিবাহীকে আমি ইন্ডিকেট করতেছি, যে অর্ধ পরিবাহী। এটা তো পরিবাহী মানে কন্ডাক্টর বা মেটাল কন্ডাক্টরের কথাই বলতেছি। আচ্ছা, এখন সেমি কন্ডাক্টরের মধ্যে জার্মেনিয়াম, সিলিকন আছে। এদের ক্ষেত্রে আমরা জানি কি, যে তাপমাত্রা যদি বৃদ্ধি করি, এটা ফার্স্ট ক্লাসে তো দেখছিলাম, তাপমাত্রা যদি বৃদ্ধি করি তখন এর কি হয়? তখন এর রেজিস্ট্যান্স বা রোধ কি হয়? কমে যায়। এটা বলছিলাম, রেজিস্ট্যান্সটা তখন কি হয়? কমে যায়। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রে দেখো, যদি রেজিস্ট্যান্সটা আর ইজ ইকুয়াল টু যদি 1/g হয়, তাহলে রেজিস্ট্যান্স কমে যাবে কখন? যদি জি এর মান বেড়ে যায়, তাই না? তাহলে এই ক্ষেত্রে অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমার কি হবে? অর্ধপরিবাহীর ক্ষেত্রে আমার হচ্ছে জি এর যে মান বা পরিবাহিতার যে মানটা, সেটা কি হবে? বৃদ্ধি পাবে। পরিবাহিতা বৃদ্ধি পাবে কখন? যখন হচ্ছে তাপমাত্রায়, যে দেখো আবারও বলতেছি, তাপমাত্রা বৃদ্ধি পাবে তখন হচ্ছে রেজিস্ট্যান্স কমবে। কার জন্য? অর্ধপরিবাহীর জন্য, যেমন জার্মেনিয়াম, যেমন সিলিকন। এবং ওই ক্ষেত্রে পরিবাহিতাটাও ইনক্রিজ করবে। তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহীর পরিবাহিতা বাড়ে, তাপমাত্রা বাড়লে পরিবাহিতা কমে। এটা একটু মনে রাখবা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট ইনফরমেশন। ঠিক আছে, আরো কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন হয়তো তোমাদের বই খুললে তোমরা থিওরিতে পাইতে পারো, সেটা একটু দেখে নিও। আচ্ছা, আচ্ছা, এরপরে আমরা হচ্ছে একটা ইম্পর্টেন্ট টপিকসে আসছি। খেয়াল করো, এখানে লেখা আছে হচ্ছে রোধের নির্ভরশীলতা। রোধের নির্ভরশীলতা, তো রোধের নির্ভরশীলতা গুলো একটু দেখো, যে রোধ বা হচ্ছে আমার যে এই যে আমরা রেজিস্ট্যান্স কে চিনি, আর এই জিনিসগুলা কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। কিছু ফ্যাক্টর, যেমন এখানে 4টা ফ্যাক্টরকে আমি লিখছি, 4 ফ্যাক্টরের উপর ডিপেন্ড করতেছে। এগুলা কি কি? একটা হচ্ছে যে পরিবাহীর দৈর্ঘ্য। দৈর্ঘ্য মানে কি? দৈর্ঘ্য মানে হচ্ছে লেংথ অফ দ্য কন্ডাক্টর, ইংলিশে বলো লেংথ অফ দ্য কন্ডাক্টর। 2 নম্বরে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তার মানে হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, ডিপেন্ডস অন ক্রস সেকশনাল এরিয়া অফ দ্য কন্ডাক্টর। তারপরে হচ্ছে পরিবাহীর উপাদান, মানে হচ্ছে ম্যাটেরিয়াল অফ দ্য কন্ডাক্টর, মানে কি ম্যাটেরিয়াল দিয়ে তারা তৈরি বা সেটা তৈরি, ম্যাটেরিয়াল অফ দ্য কন্ডাক্টর। আর পরিবাহী তাপমাত্রা তো বুঝতেই পারতেছো, সেটা হচ্ছে কি? টেম্পারেচার। এই 4টা জিনিস অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে কি কি আসলো? একটা আসলো হচ্ছে তোমার, একটা আসলো লেংথ, একটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, একটা ম্যাটেরিয়াল, আর একটা হচ্ছে টেম্পারেচার। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে লজ অফ রেজিস্ট্যান্সটাতে চলে যাই। লজ অফ রেজিস্ট্যান্সটা কি? লজ অফ রেজিস্ট্যান্সটা হচ্ছে এটাই, যে
এখানে আর কি মেইনলি দুইটা ল আমরা দেখতে পারি। দুইটা ল কি কি খেয়াল করো। প্রথম লটা হচ্ছে দৈর্ঘ্যের সূত্র। আচ্ছা, দৈর্ঘ্যের সূত্রে যখন বলতেছি, ওখানে দেখো কি বলা আছে, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের, হ্যাঁ মানে হচ্ছে তোমার এখানে তাপমাত্রাও ফিক্স করা, আবার উপাদানটাও ফিক্স করা। এখন তাহলে কি কি চেঞ্জ হবে দেখো, পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্যের সূত্রের মধ্যে কি কি কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট, ওইটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, হ্যাঁ ওইটা কি ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটাও কনস্ট্যান্ট, আর কি আর হচ্ছে পরিবাহীর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে ক্ষেত্রফলকে তো আমরা এরিয়া দ্বারা বা এ দ্বারা ডিনোট করি, সেটাও কনস্ট্যান্ট। এটা যদি স্থির থাকে তখন পরিবাহীর রোধ মানে হচ্ছে রেজিস্ট্যান্স, এই যে রোধ কি, রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক, রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক মানে কি, আর প্রপোর্শনাল টু হবে এল। ঠিক আছে, আর প্রপোর্শনাল টু হবে এল। যখন হচ্ছে মানে টি তো কনস্ট্যান্ট, ম্যাটেরিয়ালও কনস্ট্যান্ট, সাথে সাথে এখানে ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে এটার মধ্যে ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে কনস্ট্যান্ট। এটা হচ্ছে ধ্রুব বা, আচ্ছা ধ্রুব বা কনস্ট্যান্ট তুমি যেটাই বলো না কেন। তো এটা হচ্ছে আমার রিলেশন। তো তুমি যদি এটাকে একটু এইভাবে লেখো যে হচ্ছে আর ইজ ইকুয়াল টু কে ইনটু এল লেখো, মানে প্রপোর্শনালিটি সাইন উঠায় একটা কনস্ট্যান্ট দিয়ে দাও, তাহলে তুমি এইভাবে লিখতে পারবা আর বাই এল সমান সমান কে। তুমি এখন বিভিন্ন কন্ডিশনের জন্য লিখতে পারো যে R1 বাই L1, R2 বাই L2, এরকম করে আর অফ এন পর্যন্ত হইতে পারে। মানে এরকম অনেকগুলা কন্ডিশন একটা মানে এরকম পরিবাহীর জন্য হইতে পারে, যখন এ কনস্ট্যান্ট থাকবে, টিও কনস্ট্যান্ট থাকবে এবং ম্যাটেরিয়ালটা অপরিবর্তিত থাকবে, R3/L3। ঠিক আছে, এটা গেল হচ্ছে মানে লজ অফ রেজিস্ট্যান্স এর প্রথম প্রথম লতে কি বলা ছিল যে আর প্রপোর্শনাল টু এল হবে যখন হচ্ছে মেইনলি এ কনস্ট্যান্ট হবে এবং সাথে সাথে টেম্পারেচার এবং তার ম্যাটেরিয়ালটা অপরিবর্তিত থাকবে। ঠিক আছে, আমরা এখন সেকেন্ড লতে চলে যাই। আচ্ছা, সেকেন্ড লটাতে কি বলা আছে, সেকেন্ড লতে বলা আছে হচ্ছে যে প্রস্থচ্ছেদের সূত্র মানে হচ্ছে যে এখানে তোমার মানে আর এর সাথে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের যে এরিয়াটা আছে সেটার একটা রিলেশন বের করে দেখাবে। এটা কি, নির্দিষ্ট তাপমাত্রায় মানে নির্দিষ্ট টেম্পারেচার বা টি কনস্ট্যান্ট, নির্দিষ্ট উপাদান মানে উপাদানটাও চেঞ্জ হবে না, পরিবাহীর দৈর্ঘ্য যদি স্থির থাকে, মানে এখানে স্পেশালি বলা আছে যে টি তো কনস্ট্যান্ট, ম্যাটেরিয়ালও কনস্ট্যান্ট, সাথে সাথে তার কি কনস্ট্যান্ট করে দিলাম, এইবার কনস্ট্যান্ট করে দিলাম হচ্ছে লেংথটাকে ধ্রুব করে দিলাম। লেংথটা যদি ধ্রুব থাকে কোন একটা ম্যাটেরিয়ালের জন্য, এল যদি ধ্রুব থাকে, পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল মানে হচ্ছে যে এই যে আর তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, মানে আর প্রপোর্শনাল টু 1/a। হ্যাঁ, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যস্তানুপাতে মানে হচ্ছে 1 বাই সামথিং আর কি, ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। তাহলে এটাই লিখছি যে আর প্রপোর্শনাল টু 1/a। তাহলে এখানে তুমি যদি রিলেশনটা ঠিকঠাক মতো লিখো তাহলে আর ইজ ইকুয়াল টু আসবে কি, কে বাই এ। তো এইভাবে করে তুমি যদি এরকম অনেকগুলা পয়েন্ট বানাইতে পারবা, আর এ সমান সমান কে, তো এরকম গুলো অনেকগুলো পয়েন্টই হইতে পারে। যদি তোমার টেম্পারেচার, ম্যাটেরিয়াল এবং লেংথ ধ্রুব থাকে তাহলে একই পরিবাহীর জন্য R1A1 সমান সমান R2A2 সমান সমান ডট 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 সমান সমান আর অফ এন এ অফ এন। এটা হচ্ছে এই কনস্ট্যান্টের সমান হবে যদি এলটা ধ্রুব থাকে এবং টেম্পারেচারটা আর ম্যাটেরিয়ালটার কোনো পরিবর্তন না হয়। এটা কিন্তু মাথায় রাখবা, এলটা ধ্রুব থাকবে। ঠিক আছে, আচ্ছা। তো মোটামুটি এখানে আমরা তোমার হচ্ছে রেজিস্ট্যান্সের ল গুলা দেখলাম। লজ অফ রেজিস্ট্যান্স দুইটা, প্রথমটা হচ্ছে দৈর্ঘ্য সূত্র যেটা হচ্ছে আর প্রপোর্শনাল টু এল, পরেরটা হচ্ছে কি, পরেরটা যেটা শিখলাম সেটা হচ্ছে আর প্রপোর্শনাল টু 1/a। আচ্ছা, এই দুইটা সূত্র আমরা এখান থেকে শিখলাম। শেখার পরে আমরা হচ্ছে চলে যাই আচ্ছা এরপরে আমরা চলে আসি, সেটা হচ্ছে যে তোমার স্পেসিফিক রেজিস্ট্যান্স বা হচ্ছে তোমার আপেক্ষিক রোধ। এইটা আসলে কি ইন্ডিকেট করে? আপেক্ষিক রোধটা হচ্ছে সেটা বোঝার জন্য আমরা হচ্ছে ওই লজ অফ রেজিস্ট্যান্স গুলাকে কম্বাইন করি। যেমন আমরা জানি আর প্রপোর্শনাল টু এল, আরেকটা জানি আর প্রপোর্শনাল টু 1/a। তো এখন তুমি যদি কম্বিনেশন করো তাহলে তুমি কি পাবা, এই দুটাকে, এই যে এইটাকে আর এটাকে কম্বিনেশন করলে পাওয়া যাবে হচ্ছে আর প্রপোর্শনাল টু L/a। ঠিক আছে, এটা। তাহলে এখন তুমি এখান থেকে কি পাবা, তুমি যদি এখন আর, হ্যাঁ
মানে এল বাই এ যখন তুমি করলা তখন কিন্তু এল ও কনস্ট্যান্ট না, এ ও কনস্ট্যান্ট না, তুমি এই দুটাকে যে এটাকেও কম্বাইন করছো এটাকেও কম্বাইন করছো, তাহলে সমান সমান দিয়ে এখানে তুমি লিখতে পারবা কে ইন্টু এল বাই এ। হ্যাঁ, অথবা এখানে এই প্রপোর্শনাল কনস্ট্যান্ট এ মানে কে না দিয়ে তোমার হচ্ছে একটা রো ইউজ করা হয়। এই রোটাই হচ্ছে আমার সেই স্পেসিফিক রেজিস্ট্যান্স। ঠিক আছে, এই রোটাই হচ্ছে আমার কি স্পেসিফিক রেজিস্ট্যান্স। তাহলে এই আর ইজ ইকুয়াল টু, আমরা যদি জিনিসটাকে এল আর এর রেসপেক্টে চিন্তা করি, তাহলে আমরা আর ইজ ইকুয়াল টু পাই রো ইন্টু এল বাই এ, যেখানে এলটা হচ্ছে পরিবাহীর লেংথ, এটা হচ্ছে তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আরটা হচ্ছে পরিবাহীর রোধ, আর রোটা হচ্ছে এই যে রো যেটা আছে এটাই হচ্ছে আপেক্ষিক রোধ। ঠিক আছে, এটাকে রো বলা হয়। তারপরে আমরা একটু দেখি, যদি এই ক্ষেত্রে আমি যেহেতু বলে দিলাম এখানে কিন্তু এলটাও কনস্ট্যান্ট না এটাও কনস্ট্যান্ট না, মানে দুইটাই হচ্ছে তোমার আর কি পরিবর্তনশীল। তাহলে এইখানে তুমি যদি এটাকে একটু ভালো মতো ডিফাইন করতে যাও, তাহলে এটা এইভাবে লেখা যায় আর কি, যে নির্দিষ্ট তাপমাত্রায়, দেখো যে এখানে কিন্তু তাপমাত্রা নির্দিষ্ট আর উপাদান নির্দিষ্ট করাই আছে, কিন্তু এখানে পরিবাহীর রোধ, হ্যাঁ এই যে দৈর্ঘ্যের সমানুপাতে ও প্রস্থচ্ছেদের, হ্যাঁ এই যে রোধটা হচ্ছে, যে রোধটা হচ্ছে দৈর্ঘ্যের সমানুপাতে, এই যে দৈর্ঘ্যের সমানুপাতে এবং হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর ব্যস্তানুপাতে, এই যে ক্ষেত্রফলের ব্যস্তানুপাতে পরিবর্তন হয়, তখন কিন্তু এল আর এর মধ্যে কোনোটাই কনস্ট্যান্ট হিসেবে থাকে না। হ্যাঁ, এটাই আর কি এখানে একটু শর্টকাট করে লিখে রাখছি। আচ্ছা, এরপরে দেখো এই যে আমি যেটা বললাম রো, আর কি রো জিনিসটা কি, রোটাই হচ্ছে তোমার, এটাকে বলা হয় আর কি আপেক্ষিক রোধ, বা ইংলিশে বলা হয় আপেক্ষিক, বাংলায় বলা হয় আপেক্ষিক রোধ, আর ইংলিশে বলা হয় স্পেসিফিক রেজিস্ট্যান্স, বা অনেকে এটাকে রোধত্ব বলে মেবি, এটাকে রোধত্ব বলা হয়। ঠিক আছে, এইটা কি, এই আপেক্ষিক রোধ বা হচ্ছে রোধত্ব যে জিনিসটা আছে এইটা, হ্যাঁ এটা দুইটা জিনিসের উপর নির্ভরশীল, সেটা হচ্ছে মুখস্থ রাখবা জিনিসটা, যে পরিবাহীর পরিবাহীর হ্যাঁ উপাদানটা কি দিয়ে তৈরি, পরিবাহীর উপাদান ও তাপমাত্রা, তাপমাত্রার উপর নির্ভরশীল। ঠিক আছে, তাহলে এটা একটু মনে রাখবা, যে হচ্ছে পরিবাহীর উপাদানটা আর হচ্ছে তাপমাত্রার উপর সেটা তোমার কি ডিপেন্ড করবে, এটা ডিপেন্ড করবে। আচ্ছা, তাহলে এটা তো মোটামুটি তুমি বুঝতেই পারছো হয়তো। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটু এখন এই রো জিনিসটাকে আর একটু ভালো মতো ডিফাইন করার চেষ্টা করি। হুম, খেয়াল করে দেখো আমরা মাত্র সূত্র থেকে কি পাইলাম, সূত্র থেকে পাইলাম আর ইজ ইকুয়াল টু হচ্ছে রো ইন্টু এল বাই এ। এখন আমি যদি মনে মনে এল সমান সমান 1 ইউনিট লেংথের কিছু একটা ধরি, দেখো, আর এ সমান সমান যদি 1 ইউনিট মানে 1 ইউনিটের কোন একটা এরিয়া ধরি, হ্যাঁ মানে 1 ইউনিট এরকম ইউনিট ধরে নেই, তাহলে হচ্ছে খেয়াল করে দেখো এখানে ভ্যালু গুলা বসাও, তাহলে আর ইজ ইকুয়াল টু কত আসবে, এখানে আসবে হচ্ছে রো ইন্টু 1/1, মানে আলটিমেটলি কত আসতেছে, আর ইজ ইকুয়াল টু রো, এটা আসতেছে। ঠিক আছে, তাহলে এখন আমি এই রোটাকে ভালো মতো ডিফাইন করতে পারবো, রোটাকে আমি সংজ্ঞায়িত করতে পারবো। খেয়াল করে লিখছি এটা, কোন নির্দিষ্ট তাপমাত্রায়, হ্যাঁ একক দৈর্ঘ্যের, এই যে এটাই লিখছি, এলটা যদি 1 ইউনিট হয়, একক দৈর্ঘ্যের ও একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের, হ্যাঁ এই যে দেখো একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের, এই যে একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের কোন পরিবাহীর রোধকে, হ্যাঁ কোন পরিবাহীর রোধকে ওই তাপমাত্রায় মানে যে ওই নির্দিষ্ট তাপমাত্রায় ওই পরিবাহীর উপাদানের, এটা একটু বলতে হবে ভালো মতো, ওই পরিবাহীর উপাদানের, তুমি যদি এখানে উপাদানটা ডিফাইন না করে দাও তাহলে অনেকে কেটে দিতে পারে, কারণ হচ্ছে বিভিন্ন উপাদানের জন্য বিভিন্ন রো এর মান, মানে রো এর মান আলাদা হয় আর কি, আবার বিভিন্ন টেম্পারেচারের জন্য রো এর মান আলাদা হয়, তো এটাই বলতেছি, তাপমাত্রা নির্দিষ্ট থাকবে আর হচ্ছে পরিবাহীর উপাদানটাও নির্দিষ্ট করে দেওয়া থাকবে। এই ক্ষেত্রে তাহলে আমরা কি দেখতেছি, যে তোমার একক দৈর্ঘ্য থাকলে আর একক প্রস্থচ্ছেদ থাকলে, হুম আমার ওই মানে এটা মনে করো আমি একটা জিনিস দেখায় দেই, মনে করো এটা হচ্ছে তোমার সেই একটা, এটা হচ্ছে 1 ইউনিট লেংথের একটা কিছু, 1 ইউনিট লেংথের, আর এটার যে ক্রস সেকশনাল এরিয়া যেটা আছে, হ্যাঁ এটা হচ্ছে তোমার এটার এরিয়াটা হচ্ছে হয়তো 1। ঠিক আছে, তাহলে এই কন্ডাক্টরের যে রোধ হবে বা আর হবে, সেটাই হচ্ছে তার আপেক্ষিক রোধের সমান, এটাই বলছি, পরিবাহীর রোধকে ওই তাপমাত্রায় পরিবাহীর উপাদানের আপেক্ষিক রোধ বলা হয়, কারণ আর সমান সমান তখন রো হয়ে যাবে, আর সমান সমান তখন রো হয়ে যাবে। ঠিক আছে, তো এটা মোটামুটি আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। এখন আমরা পরবর্তীতে চলে যাই,
দেখো তোমাকে যদি এখন জিজ্ঞেস করা হয় যে রো এর ইউনিট কি হবে, আমরা তো জানি যে আর সমান সমান রো ইন্টু এল বাই এ। তাহলে এই ক্ষেত্রে ইউনিটটা যদি তুমি বের করতে যাও, ইউনিট, হ্যাঁ, তাহলে তোমার আগে কি বের করতে হবে, রো সমান সমান কি হয়, রো সমান সমান হয় হচ্ছে আর ইন্টু এ বাই এল। তাহলে আর এর মান হচ্ছে ওমেগা, এরিয়ার ইউনিট হয় হচ্ছে মিটার স্কয়ার, আর মানে এটা ইউনিটে দেখাতেছি, আর এল এর ইউনিট হয় মিটার। তাহলে কাটাকাটি করলে এটা হয় মিটার। তাহলে এখানে তুমি কি পাবা, এখানে পাবা হচ্ছে মানে ইউনিটটা কি পাইতেছো রো এর জন্য, রো এর ইউনিট পাইতেছো ওহম ইন্টু মিটার, মানে ওহম মিটার আর কি। ঠিক আছে, এই কি জানি বলে, রো এর ইউনিট কত আসতেছে, রো এর ইউনিট আসতেছে ওহম মিটার, এটা একটু ভালো মতো মনে রাখো। এভাবে বলা যেতে পারে রো এর ইউনিটটা ওহম মিটার, বা অনেক জায়গায় হয়তো বা ওমেগা মিটার, বা হচ্ছে যে এরকম ওহম মিটার লিখে, ওহম মিটার এটাও লিখে, তুমি যেটাই খুশি তুমি সেটাই লিখতে পারো, এটাও রাইট এটাও রাইট, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আচ্ছা, এখন তাহলে তোমাকে, এখন আমি তোমাকে একটা ইন জেনারেল কোশ্চেন করলাম। ইন জেনারেল কোশ্চেনটা হচ্ছে এরকম যে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, টেম্পারেচার নির্দিষ্ট, আবার বলে দিচ্ছি তামার, তামা মানে উপাদানটাও নির্দিষ্ট, কোন একটা কন্ডাক্টর তামার সেটা নির্দিষ্ট, তামার আপেক্ষিক রোধ যদি এত হয়, হ্যাঁ, এটার অর্থটা কি, এটার অর্থটা হচ্ছে এইটাই যে 0 ডিগ্রি সেলসিয়াস, হ্যাঁ, তাপমাত্রায়, হ্যাঁ, তাপমাত্রায়, হ্যাঁ, 1 মিটার বাহু, এই যে আমি ইউনিট বাহু বলতেছি, ইউনিট 1 মিটার বাহু বিশিষ্ট, 1 মিটার বাহু বিশিষ্ট হুম, তামার, হ্যাঁ, তামার তারের, আচ্ছা, তারের, তার এর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 মিটার বাহু বিশিষ্ট তামার তার এর হুম, ও 1 মিটার স্কয়ার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, হ্যাঁ, ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহীর, হ্যাঁ, পরিবাহীর, এই যে আমি দেখো কি করলাম, এখানে হচ্ছে লেংথটাকেও ইউনিট করে দিছি, আর হচ্ছে তোমার কি যে এরিয়াটা আছে সেটাকে ইউনিট করে দিছি। ইউনিট করে দেওয়ার পরে তাহলে ওই পরিবাহীর যে রোধ হবে, ওই পরিবাহীর ক্ষেত্রফল বিশিষ্ট পরিবাহীর যে রোধটা হবে, এই রোধটাই হচ্ছে তোমার কত, এই পরিবাহীর রোধ হবে হচ্ছে 1.56 ইন্টু 10⁻⁻8 ওহম মিটার। এটাই হচ্ছে অনেক সময় 2 নম্বরের কোশ্চেন হিসেবে পরীক্ষাতে আসতে পারে যে তুমি এটার আপেক্ষিক রোধ এত বলতে কি বোঝো, তখন আর কি ওইভাবে করে ডিফাইন করে লিখে দেওয়া লাগে। তো আই হোপ সবাই এই পার্টটাও বুঝতে পারছো, আপেক্ষিক রোধের পার্টটা। আচ্ছা, এরপরের টপিকসটাতে আসো, এটার নাম হচ্ছে কন্ডাক্টিভিটি বা পরিবাহিতাঙ্ক, বা হচ্ছে পরিবাহিকত্ব, পরিবাহকত্ব আর কি। ঠিক আছে, বাংলায় বলা হয় পরিবাহিকত্ব, পরিবাহিতাঙ্ক এটাও বলা হয়। তো এখন এটা সংজ্ঞাটা কি, সংজ্ঞাটা হচ্ছে এটা যে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় মানে টেম্পারেচার নির্দিষ্ট থাকে। ঠিক আছে, একটু ভালো মতো খেয়াল করে দেখবা, এর আগে কিন্তু আমি পড়াইছি কন্ডাক্টেন্স, হ্যাঁ, তখন ওইটা আর সমান সমান 1/g ছিল। ঠিক আছে, আরটা হচ্ছে রেজিস্ট্যান্স, জি হচ্ছে কন্ডাক্টেন্স। আর এখন পড়াইতেছি কন্ডাক্টিভিটি, এটা কিন্তু আলাদা। হুম, কন্ডাক্টিভিটি আর কন্ডাক্টেন্স কিন্তু আলাদা, এটা মনে রাখবা। তাহলে দেখো কন্ডাক্টিভিটিটা কি, কন্ডাক্টিভিটিটা হচ্ছে কোনো নির্দিষ্ট তাপমাত্রায় দৈর্ঘ্যটা একক থাকবে এবং একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল থাকবে কোনো পরিবাহীর, পরিবাহিতাকে আমরা হচ্ছে ওই তাপমাত্রায় ওই পরিবাহীর উপাদানের পরিবাহিতাঙ্ক বলি। মেইন কথা হচ্ছে আমরা যেমন আর সমান সমান মানে রেজিস্ট্যান্স সমান সমান 1/g বলছি বা 1/কন্ডাক্টেন্স বলছি, ঠিক সেম ভাবে এইখানে এই যে সবকিছুই সেম, এখানে তোমার কন্ডাক্টিভিটিকে আমরা যদি তোমার সিগমা দ্বারা প্রকাশ করি, এটাকে বলা হয় যে, এটাকে বলা হয় সিগমা সমান সমান, এটা হয় হচ্ছে 1 বাই, এই যে তখন আসে রো। রোটা হচ্ছে কি, একটু আগে পড়াইলাম, স্পেসিফিক রেজিস্ট্যান্স, মানে হচ্ছে যে মানে যেই একক ইয়াটা নিছিলাম, একক দৈর্ঘ্যের লেংথের যে পরিবাহীটা নিছিলাম, বা একক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের যেই পরিবাহীটা নিছিলাম, তার যে পরিবাহিতা থাকবে, হ্যাঁ, ওটার মধ্যে ছিল রোধ, ওটার মধ্যে ছিল মানে রো মানে ছিল রোধ, এটার মধ্যে হবে পরিবাহিতা, সেটাকে আমরা ওই উপাদানের পরিবাহিতাঙ্ক বা হচ্ছে কন্ডাক্টেন্স বলবো। ঠিক আছে, ওটাকে আমরা কন্ডাক্টেন্স বলবো। আচ্ছা,
আচ্ছা, ঠিক আছে। তো এটার পরে এখন তাহলে খেয়াল করো, এখানে হচ্ছে সিগমা ইজ ইকুয়াল টু 1/ρ আমরা লিখতে পারলাম। তো এখন এইখানে আমরা তো একটু আগে জানলাম যে রো সমান সমান কি ছিল। রো সমান সমান ছিল হচ্ছে আর এ ইন্টু, মানে আর এ বাই এল। তাহলে এখানে 1/ρ আছে, তাহলে 1/r/a/l মানে হচ্ছে কত, l/r/a, এটা লেখা যাবে। এখন তুমি যদি এই সিগমার জন্য তার ইউনিট বের করতে চাও, তাহলে ইউনিটটা কি আসবে, উপরে আসবে এই এলটার জন্য মিটার, বাই নিচে আসবে ওহম ইনটু মিটার স্কয়ার। তার মানে আলটিমেটলি ঘুরে ফিরে এখানে আসবে ওহম, মানে ওহমটা তো নিচে, তাহলে ওহম ইনভার্স, নিচে একটা এম এম কাটা গেলে নিচে একটা এম থেকে যাবে। তাহলে তুমি এটাকে এইভাবে লিখতে পারো, ওহম মিটার। আচ্ছা, তাহলে আমরা এই জিনিসটাকে এইভাবেও লিখতে পারি, ওহম মিটার ইনভার্স 1। ঠিক আছে। আচ্ছা, এখন তুমি একটা জিনিস খেয়াল করলে দেখবা, আমরা তখন আর কি এই যে আর ইজ ইকুয়াল টু যখন 1/g পড়ছি, হ্যাঁ, তো ওইটার মধ্যে একটু খেয়াল করলে দেখবা যে আমরা সিমেন্স সমান সমান কি পড়ছিলাম, ওহম ইনভার্স পড়ছিলাম। হুম। তো অনেক জায়গায় এটার ইউনিটকে, হ্যাঁ, এইভাবেও লেখা হয়, এই যে এটাকে এইভাবেও লেখা হয় হচ্ছে, দেখো এটাকে লেখা হয় হচ্ছে এস, মানে এই যে ওহম ইনভার্সের পরিবর্তে সিমেন্স লেখা হয়, আর এটা এম ইনভার্স 1। তাহলে আমরা ঘুরে ফিরে এই যে সিগমার জন্য যে ইউনিটটা সেটা কি পাইলাম, এটা হইতে পারে এই যে ওহম মিটার ইনভার্স মানে হোল ইনভার্স 1, অথবা ওহম ইনভার্স এম ইনভার্স 1, অথবা সিমেন্স মিটার ইনভার্স 1। কারণ আমরা এস সমান সমান এই কি বলে ওমেগা ইনভার্স, যেটা যে মানে জানি আর কি। ঠিক আছে। তো এখন এটাই আর কি। তো পরিবাহিতাঙ্কর ব্যাপারটা মোটামুটি আই হোপ তোমরা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা চলে আসি ইলেকট্রিক্যাল সার্কিট কি। আচ্ছা, ইলেকট্রিক্যাল সার্কিটটাকে একটু খেয়াল করো। ইলেকট্রিক্যাল সার্কিটটা হচ্ছে যে তড়িৎ মানে তড়িৎ প্রবাহ চলার, হ্যাঁ, একটা তড়িৎ প্রবাহ যে চলবে, একটা তড়িৎ প্রবাহ যে চলবে, আই যেটা চলবে, তার একটা সম্পূর্ণ যে পথ থাকে, এই পথটাকে, তড়িৎ প্রবাহ চলার যে সম্পূর্ণ পথটাকে আমরা হচ্ছে তড়িৎ বর্তনী বলে থাকি, বা ইলেকট্রিক্যাল সার্কিটকে তড়িৎ বর্তনী বলা হয়। এখন এই বর্তনীর মধ্যে অনেক কিছু থাকতে পারে, একটা রোধ থাকতে পারে, একটা সুইচ থাকতে পারে, একটা আবেশক বা হচ্ছে একটা তোমার হচ্ছে কি বলে এটাকে, ইংলিশে বলে হচ্ছে হয়তো ইন্ডাকশন বা ইন্ডাক্টর থাকতে পারে, যে কোনো কিছুই থাকতে পারে। তো এরকম বিভিন্ন জিনিস আমরা যে বিভিন্ন সার্কিটের মধ্যে ইউজ করি, রেজিস্ট্যান্স থাকতে পারে, এগুলার কিছু সিম্বল আছে, যে এই সিম্বল গুলো দিয়ে আমরা বুঝবো যে এখানে আমরা কি ইউজ করতেছি। তো আমরা কিছু সিম্বলের নাম শিখে নেই। যেমন তোমার যদি কোনো জায়গায়, হ্যাঁ, কোনো জায়গায় যদি এরকম মানে এরকম কোন একটা সাইন থাকে, এই যে 1 নাম্বার দিয়ে দেখাচ্ছি, এরকম সাইন থাকলে তুমি বুঝবা যে এটা হচ্ছে একটা ইলেকট্রিক সেল। এটা কি, এটা হচ্ছে একটা ইলেকট্রিক সেলকে ইন্ডিকেট করবে, এরকম যদি থাকে। আবার ঠিক সেম 2 নাম্বার, যদি এরকম তুমি দেখো অনেকগুলো সেলকে কম্বিনেশন করে বানানো হয়েছে, তাহলে অনেকগুলো সেলকে কম্বিনেশন করে বানানো হয় হচ্ছে ব্যাটারি। ব্যাটারি, হ্যাঁ। ইলেকট্রিক সেলটা কি, ইলেকট্রিক সেল তো তোমরা বোঝাই হয়তো, ইলেকট্রিক সেলটা হচ্ছে তোমার এনার্জি ইউনিট, আর ব্যাটারিটা হচ্ছে ইলেকট্রিক, মানে অনেকগুলো ইলেকট্রিক সেলকে একত্র করে ব্যাটারি বানানো হয় আর কি। আচ্ছা, তো এখন 3 নাম্বারে এই যে এরকম যদি একদম প্লেন কোনো জিনিস থাকে, তাহলে তুমি বুঝবা যে এটা আর কি কন্ডাক্টিং ওয়্যারের কথা বলতেছে। এটা এই যে এরকম কোন সার্কিটের মধ্যে দেওয়া থাকলে কন্ডাক্টিং ওয়্যার, বা হচ্ছে তোমার এটাকে বাংলায় হয়তো বলা হয় হচ্ছে পরিবাহী তার বলা হয়। হ্যাঁ, এটাকে বাংলায় পরিবাহী তার বলা হয়, লিখে রাখতে পারো, পরিবাহী, পরিবাহী তার বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে 4 নাম্বারে এখন তুমি যদি এটা দেখো, এটাকে বলা হয় হচ্ছে কানেক্টেড তার। কারণ হচ্ছে এই যে এই তারের সাথে এই যে এই তারের সাথে এইটাও কানেক্টেড, আবার হচ্ছে এইটাও কানেক্টেড। ঠিক আছে। তখন আমি এটাকে যে কানেক্টেড ওয়্যার বলি বা কানেক্টেড তার বলি। তো আমি একটু লিখি, এটা এটা হচ্ছে কানেক্টেড ওয়্যার, কানেক্টেড ওয়্যার, বা এটা বাংলায় বলে আর কি সংযুক্ত তার, সংযুক্ত তার। ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি কোন একটা এরকম দেওয়া থাকে, ঠিক আছে, এরকম যদি দেওয়া থাকে, তা মানে এই যে এরকম একটা তার এসে এরকম করে উপর দিয়ে যদি চলে যায়, তার মানে হচ্ছে যে এই তার দুইটা, হ্যাঁ, মানে ভিন্ন ভিন্ন তার, মানে একটা তারের উপর দিয়ে আরেকটা তার চলে গেছে, একটা তারের, আমরা এই যে দেখাই না 3D তে যে একটা তারের উপর দিয়ে এরকম চলে যায়, এরকম আর কি, একটা তারের উপর দিয়ে আরেকটা তার চলে গেছে। হ্যাঁ, তো যেহেতু
এখানে 2D একটা খাতা, এই জন্য বোঝাইতে হয়তো এইভাবে বোঝানো হয়। সেটা হচ্ছে কি সংযোগবিহীন তার, মানে এই তারের সাথে এই তারের সাথে এই তারের সাথে এই তারের কোনো সংযোগ নাই, তাহলে এটাকে বলা হয় হচ্ছে সংযোগহীন তার। আচ্ছা, এটা গেল। 6 নম্বরে আসি। 6 নম্বরে এটাকে বলা হয় হচ্ছে আবেশক। তুমি এটাকে ইংলিশে বলে ডিসকানেক্টেড ওয়্যার বলতে পারো, ডিসকানেক্টেড ওয়্যার, মানে এরা হচ্ছে নিজেরা পরস্পর সংযুক্ত না, সংযুক্ত না। যদি এরকম এই যে এরকম পেঁচানো পেঁচানো কিছু দেওয়া থাকে কোন একটা সার্কিটের মধ্যে, তাহলে তুমি এটা বুঝবা এটা একটা আবেশক, বা এটাকে বলা হয় অনেক জায়গায় ইন্ডাক্টর বলে আর কি, ইন্ডাক্টর ইংলিশে বলতে পারে ইন্ডাক্টর, ঠিক আছে, আবেশক। আচ্ছা, তো এরপরে হচ্ছে 7, আবেশক কই ইউজ করে যদি জিজ্ঞেস করো, তাহলে আর কি যে বিভিন্ন দেখবা যে এরকম কয়েল পেঁচানো থাকে বিভিন্ন মোটরের মধ্যে, হ্যাঁ এরকম করে কয়েল 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 গুলো অনেকগুলো পেঁচানো থাকে, ঠিক আছে, এদিক দিয়ে কারেন্ট ফ্লো করলে এখানে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, তো ওগুলাকে আমরা মেইনলি আবেশক বলে থাকি, শক্তিশালী আবেশক, ঠিক আছে। আচ্ছা, তো এখন 7 নম্বরে এটা দেখো, 7 নম্বরে যদি কোনো সার্কিটে এরকম সাইনও থাকে, এরকম সাইন থাকে বা এরকম সাইন থাকে, তখন তুমি এটাকে ডাইরেক্টলি সুইচ বলতে পারো, বা সরি সুইচ না, এটাকে কি বলতে পারো, কি বলতে পারো বা চাবি বলতে পারো, বাংলায় চাবি বলতে পারো, যেটা লাগাই দিলে কারেন্ট ফ্লো করবে, যেখানে এরকম করে লাগাই দিলে কারেন্ট ফ্লো করবে, নাহলে না লাগাইলে কারেন্ট ফ্লো করবে না, ঠিক আছে, কি বা চাবি বলতে পারো। আচ্ছা, এরপরে এটাতে আসো, এটাতে মোটামুটি একটু জানে রাখো যে কি কি, যদি এরকম সাইন থাকে বা এরকম সাইন থাকে, তখন তুমি বলতে পারবা এটা হচ্ছে রোধ, হ্যাঁ, বা হচ্ছে স্থির রোধ, এটা নরমাল রেজিস্ট্যান্স, এটা হচ্ছে রেজিস্ট্যান্স, বা এটা আর কি ফিক্সড রেজিস্ট্যান্সও বলা হয়, অনেক জায়গায় ফিক্সড রেজিস্ট্যান্স, বা বাংলায় যদি বলো তাহলে আর কি বলা হয়, এটাকে স্থির রোধ বলা হয়, এটাকে স্থির রোধ বলা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে তুমি এখন এই সাইনটাতে চলে আসো, 9 নাম্বার, যদি এরকম কোন সাইন দেওয়া থাকে যে এইরকম, মানে এরকম রেজিস্ট্যান্সের মাঝখান দিয়ে এরকম একটা সাইন দেওয়া বা অ্যারো সাইন এরকম করে দেওয়া, তার মানে কিন্তু এটা না যে এটা নষ্ট, এটা মানে হচ্ছে যে এটা মানে হচ্ছে তোমার পরিবর্তনশীল রোধ, বা হচ্ছে তোমার কি বলে এটাকে ইংলিশে বলে ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, হ্যাঁ এটাকে বলা হয় ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, মানে হচ্ছে তুমি এর রোধ নিজের ইচ্ছা মতো পরিবর্তন করতে পারবা, 50 20 এরকম যে কোনো ভ্যালু তাকে তুমি চুজ করে বসাইতে পারবা, ঠিক আছে। ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স বা পরিবর্তনশীল রোধের একটা সুন্দর নাম আছে, সেটাকে বলা হয় রিওস্ট্যাট, এটা মনে রাখবা। তাহলে তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে হোয়াট ইজ রিওস্ট্যাট, তুমি বলবা পরিবর্তনশীল রেজিস্ট্যান্স বা পরিবর্তনশীল রোধকে আমরা রিওস্ট্যাট বলে থাকি। তো এটা মোটামুটি মনে হয় বুঝছো। এখন এইদিকে আসো, এই যে এটা হচ্ছে 9 নাম্বার, 10 নাম্বার মনে হয় এটা। 10 নাম্বারে এটা তুমি দেখো, এখানে তো তুমি চিনতেই পারতেছো, উপরেরটা হচ্ছে কি, উপরেরটা যদি এরকম থাকে বা ডান পাশেরটার মতো থাকে, তাহলে তুমি বলবা এটা হচ্ছে কি, এটা হচ্ছে গ্যালভানোমিটার, গ্যালভানো গ্যালভানোমিটার, ঠিক আছে, গ্যালভানোমিটার। যদি এরকম থাকে এ লেখা থাকে, তাহলে তুমি তো জানোই এটাকে বলা হয় এম মিটার, আর ভি যদি থাকে তাহলে বলবা হচ্ছে ভোল্ট মিটার। তো এটা মোটামুটি ইজি। যদি এরকম কোন একটা জিনিস থাকে 10 নাম্বারে, এরকম মানে দুইটা পাতি এরকম সমান সমান, এটা কিন্তু ব্যাটারি না, এটা মনে রাখবে, এটা কিন্তু ব্যাটারি না, এটাকে বলা হয় হচ্ছে ক্যাপাসিটর, ক্যাপাসিটর, বা বাংলায় বললে এটাকে বলা হয় ধারক, এটাকে বলা হয় ধারক। তার এই যে আরেকটা জিনিস দেখানো আছে 11, এটা তেমন একটা আসে না, এটাকে বলা হয় মানে ইংলিশে বলা হয় কমিউটেটর, কমিউটেটর। দেখবা খুব বেসিক বেসিক যে ইয়াগুলা আছে, ওই যে ইলেকট্রিক মোটর গুলো আছে, এটার মধ্যে কমিউটেটরের ইউজ থাকে। তো একটু ইন ডিটেলসে তোমরা যদি ওই ইয়াটা পড়ো, এটার নাম কি, যে এই জিনিসগুলো দেখো বই থেকে, এই জিনিসগুলো সাইন গুলা এটা ইন্ডিকেট করে, এটা অবজেক্টিভ অনেক জায়গায় পরীক্ষাতে আসে, তো একটু ভালো মতো দেখে নিও। আচ্ছা, আচ্ছা, এরপরে হচ্ছে একটু খেয়াল করো, এখানে বলা আছে যে ইলেকট্রিক সেলস, ইলেকট্রিক সেল জিনিসটা কি, ইলেকট্রিক সেল জিনিসটা হচ্ছে যে, হ্যাঁ, যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক শক্তি অথবা অন্য শক্তি থেকে নিরবিচ্ছিন্নভাবে তড়িৎ প্রবাহ পাওয়া যায়। মেইন কথা হচ্ছে যে ইলেকট্রিক সেলটা কি করবে জানো, মানে হচ্ছে তোমার অন্য যে কোনো শক্তি থেকে, মানে এনি টাইপ অফ এনার্জি থেকে, এনি
টাইপ অফ এনার্জি থেকে সে কিসে কনভার্ট করবে, সে হচ্ছে কনভার্সন করবে হচ্ছে কিসে, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্সন করবে। এটাকেই আমরা ইলেকট্রিক এনার্জিতে কনভার্সন করবে। অল টাইপ অফ এনার্জি থেকে সেটা ইলেকট্রিক এনার্জিতে কনভার্সন করবে এমন কোন যন্ত্রকে বা ইনস্ট্রুমেন্টকে আমরা কি বলে থাকি, তড়িৎ কোষ বলে থাকি বা ইলেকট্রিক সেল বলে থাকি। তো ইলেকট্রিক সেল সাধারণত হচ্ছে তোমার দুই ধরনের হয়ে থাকে, হ্যাঁ এই দুই ধরনের মধ্যে, হ্যাঁ এটা হচ্ছে টু টাইপস এর হয়ে থাকে। একটা হচ্ছে হয় তোমার, একটার নাম মেবি প্রাইমারি সেল, একটার নাম হচ্ছে প্রাইমারি সেল। তো প্রাইমারি সেল কোনগুলা, প্রাইমারি সেল একটু আমি জাস্ট বলে দেই, এটা ডিটেইলসে তোমরা বই থেকে পড়তে পারবা। প্রাইমারি সেলটা হচ্ছে, আর কি যেই কোষটা হ্যাঁ নিজেই নিজের রাসায়নিক শক্তি থেকে, মানে নিজের যে রাসায়নিক শক্তি আছে দেখো, বা নিজের রাসায়নিক শক্তি থেকে, নিজের রাসায়নিক শক্তি থেকে, হুম রাসায়নিক শক্তি থেকে হ্যাঁ তড়িৎ শক্তি উৎপন্ন করে, তড়িৎ শক্তি উৎপন্ন করে, তাকেই আমরা নরমালি সাধারণত প্রাইমারি সেল বলে থাকি। আরো ডিটেইলসটা তোমরা হচ্ছে যে এই ডিটেইলসটা মানে টু টাইপস, যেটা এই যে এটার যে টু টাইপস, এটা যে টু টাইপস ডিটেইলসটা তোমরা একটু ভালো মতো বই দেখে পড়বা, যে কোনো বই দেখে পড়বা। আমির স্যারের বইও আছে, আবার হচ্ছে হয়তো তপন স্যারের বই আছে, যে বই ভালো আছে ওখান থেকে দেখে পড়বা। হ্যাঁ তো একটু বলে দিলাম আর কি, প্রাইমারি সেলটা কি, যে হচ্ছে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন করবে, তাকে আমরা প্রাইমারি সেল বলে থাকি বা হচ্ছে প্রাথমিক কোষ বলে থাকি। এদের মধ্যে থাকে হয়তো ভোল্টাইক সেল হইতে পারে এক্সাম্পল হিসেবে, ভোল্টাইক সেল ইজ এ এক্সাম্পল অফ প্রাইমারি সেল, বা হচ্ছে ড্রাই সেল ইজ এ এক্সাম্পল অফ, হ্যাঁ তোমার হচ্ছে এটা কি বলে প্রাইমারি সেল, ঠিক আছে এরকম আর কি। তো এখন দুই নাম্বারটার নাম হচ্ছে সেকেন্ডারি সেল, সেকেন্ডারি সেকেন্ডারি সেল। সেকেন্ডারি সেল কোনটা, সেকেন্ডারি সেলটা হচ্ছে ওইটা, হ্যাঁ মানে জিনিসটা হচ্ছে এরকম যে এইরকম যে কোষগুলো আছে সেকেন্ডারি সেল, এই কোষগুলোতে আমি হচ্ছে হ্যাঁ বাহির থেকে ইলেকট্রিক্যাল এনার্জি, দেখো বাহির থেকে এই যে ইলেকট্রিক্যাল এনার্জি দিব, ইলেকট্রিক্যাল এনার্জি দিব। বাহির থেকে ইলেকট্রিক্যাল এনার্জি দিলে সে হচ্ছে এই যে তড়িৎ শক্তিটা আছে সেটা হচ্ছে রাসায়নিক শক্তি হিসেবে, দেখো রাসায়নিক শক্তি হিসেবে বা কেমিক্যাল রাসায়নিক শক্তি হিসেবে, শক্তি হিসেবে সেটা কি করবে, সেটা জমা রাখবে, সেটা জমা রাখবে, ঠিক আছে। তো জমা যদি রাখে, ঠিক আছে দেখো রাসায়নিক শক্তি হিসেবে সেটা জমা রাখবে। আচ্ছা, তো সেটা যদি রাসায়নিক শক্তি হিসেবে সে জমা রাখে, তাহলে কি, তাহলে হচ্ছে এই জিনিসটা জমা রাখার পরে সে আবার এই যে দেখো এখানে রাসায়নিক শক্তি থেকে যেমন তড়িৎ শক্তি উৎপন্ন হয়, পরের প্রসেসটুকু সেম। এখানে ফার্স্টে আমি ইলেকট্রিক্যাল এনার্জিটাকে ইউজ করে রাসায়নিক শক্তি হিসেবে সেটাকে জমা রাখলাম, পরবর্তীতে যখন আমার কাজে লাগবে তখন আমি ইচ্ছা মতো সেই রাসায়নিক শক্তি থেকে এই আবারও ইলেকট্রিক্যাল এনার্জিটা বের করে নিয়ে আসবো, ইলেকট্রিক্যাল এনার্জিতে পরে সে যে কোনো সময় কনভার্সন করতে পারবে। এই ধরনের যে সেলগুলা থাকে সেগুলাকে আমরা সেকেন্ডারি সেল বলি বা হচ্ছে গৌণ কোষও বলি, গৌণ কোষও বলা হয়, ঠিক আছে গৌণ কোষও বলা হয়। এটা একটু মনে রাখো, বই আরো ভালো করে ডিটেইলসে আছে। যেমন এটার একটা এক্সাম্পল হইতে পারে লেড সঞ্চায়ক, লেড লেড এসিড, মনে হয় লেড এসিড সঞ্চয়ক কোষ, এরকম একটা কোষ হয়তো আছে, লেড এসিড সঞ্চয়ক কোষ, একটু দেখো বইয়ের মধ্যে আরো এক্সাম্পল আছে দেখে নিও, ঠিক আছে। আচ্ছা তো আমরা এখানে হচ্ছে ইলেকট্রিক সেল সম্বন্ধে শিখলাম, সেটা হচ্ছে টু টাইপস এর, ঠিক আছে। আর টু টাইপস এর মধ্যে প্রথমটা ছিল প্রাইমারি সেল, যেটা হচ্ছে নিজের রাসায়নিক শক্তিকে খরচ করে সে হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি তৈরি করবে। আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে যে
বাইরে থেকে ইলেকট্রিক্যাল এনার্জিটা হচ্ছে সে নিবে, নেওয়ার পরে সে হচ্ছে কেমিক্যালে সেটা কনভার্ট করবে, কনভার্ট করার পরে সেটা হচ্ছে সে মানে জমা করে রাখবে আর কি, মেইনলি জমা করে রাখার পরে এটাকে সে আবার পুনরায় ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করবে। এটাকে আমরা সেকেন্ডারি সেল বা তোমার হচ্ছে গৌণ কোষ বলতে পারি। এর একটা এক্সাম্পলও তুমি যদি নাও তাহলে হচ্ছে এটা হইতে পারে লেড অ্যাসিড সঞ্চায়ক কোষ, এরকম একটা কোষ হইতে পারে। ঠিক আছে, এটার ইন ডিটেলস গুলো তোমরা হচ্ছে বই থেকে ভালো মতো করে নিতে পারবা। আচ্ছা, এরপরে এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে ইলেকট্রোমোটিভ ফোর্স। এটা হয়তো তোমাদের আগের ক্লাসে হয়তো কিছুটা ছিল। তো আমি স্টার্ট করি, দেখো ইলেকট্রোমোটিভ ফোর্স, বা এটাকে বাংলায় বললে তোমার তড়িৎ চালক শক্তি বলা হয় আর কি, তড়িৎ চালক শক্তি, বা এটাকে শর্ট ফর্মে এটাও বলা হয় ইএমএফ বলা হয়, শর্ট ফর্মে ইএমএফ এটাও বলা হয়। ঠিক আছে, তুমি যেটা খুশি বলতে পারো। ইলেকট্রোমোটিভ ফোর্স সেটা মানে কি জানো? সেটা মানে হচ্ছে যে, আমি আগে সংজ্ঞাটা লিখে আসি তাহলে হয়তো বুঝবা। প্রতি একক আধানকে কোষ সহ কোন বর্তনীর এক বিন্দু থেকে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আনতে সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে আবার ওই বিন্দুতে নিয়ে আসতে যে কাজ সম্পন্ন হয়, তুমি এটাকে বলতে পারো এইভাবে আর কি, যে অর্থাৎ কোষ যে তড়িৎ শক্তি সরবরাহ করে তাকে ওই কোষের ইএমএফ বলে বা তড়িৎ চালক শক্তি বলে, তড়িৎ চালক শক্তি বলে। আমি একটু তোমাদেরকে এটা বোঝাই দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে এরকম যে দেখো, এখানে বলা আছে প্রত্যেকটা আধান, মানে কোন একটা আধানকে তুমি যদি কোন একটা বর্তনীতে ঘুরায় নিয়ে আসো, মনে করো এরকম একটা ইলেকট্রনকে আমি দেখাইলাম, এরকম একটা ইলেকট্রন হচ্ছে যে এই পয়েন্ট থেকে তুমি স্টার্ট করছো, এই ইলেকট্রনটা এই পুরা বর্তনী ঘুরায় তুমি নিয়ে আসতেছো, এখানে তুমি একটা কোষও দিয়ে রাখছো। তখন কি করলা, তুমি হচ্ছে কোষ সহ এটাকে ঘুরায় নিয়ে এসে আবার সেম বিন্দুতে নিয়ে আসতেছো। তাহলে এই ইলেকট্রনটাকে এই যে ঘুরায় নিয়ে আসার জন্য তোমার কি কিছু পরিমাণ এনার্জির দরকার হবে বা কাজের দরকার হবে। এই কাজটাকেই বা এই যে এই এনার্জিটাকেই আমরা বলতেছি ইএমএফ বা তড়িৎচালক শক্তি। ঠিক আছে, এটাই লেখা আছে যে প্রতি একক আধানকে কোষ সহ, এই যে এখানে একটা কোষ দিয়েও রাখছি, কোষ সহ কোনো বর্তনীর এই যে যে কোনো একটা বিন্দু আমি যদি এ ধরে নিই, একটা বিন্দু এ ধরে নিই, তাহলে আবার ওই সম্পূর্ণ বর্তনী ঘুরিয়ে ওই বিন্দুতে কোষ সহ ওই বিন্দুতে এই যে এখান থেকে এইভাবে ঘুরায় নিয়ে এসে আবারও যদি তুমি এখানে নিয়ে আসতে পারো এই আধানটাকে, তাহলে যেই পরিমাণ তোমাকে কাজ করতে হবে সেটাই হচ্ছে তার তড়িৎ চালক শক্তি বা ইলেকট্রোমোটিভ ফোর্স। এখন হচ্ছে আমরা এটার একটু ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা শিখি। সেটা কি, সেটা হচ্ছে ই ইজ ইকুয়াল টু, আমরা মানে এই ক্ষেত্রে যদি তুমি ডিফাইন করতে চাও, এখানে এফ দেওয়া, এফ না তো ঠিক, এটা হচ্ছে ডাব্লিউ আর কি, এটা হচ্ছে ডাব্লিউ বাই কিউ। ডাব্লিউটা হচ্ছে যেই পরিমাণ কাজ করা লাগলো তোমার এই বিন্দু থেকে পুরা বর্তনীটা ঘুরে নিয়ে আসার জন্য ওই জায়গায়,
আর কিউ যেটা আছে, কিউটা হচ্ছে যে তার মানে ওই আধানের পরিমাণটা আর কি, যে তুমি কি পরিমাণ আধানকে ওখানে ঘুরে ওই বিন্দুতে আবার নিয়ে চলে আসতেছো। ঠিক আছে, তাহলে এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আসে কি, ই ইজ ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই কিউ, মানে কি পরিমাণ কাজ করা লাগলো, ড্রাইভেন এনার্জি ফর দা ইলেকট্রন, আর কিউটা হচ্ছে আধানের পরিমাণ। ঠিক আছে, আর তাহলে এটার ইউনিটটা কি আসবে, ইউনিটটা আসবে হচ্ছে জুল পার কুলম, অথবা যদি অর দিয়ে বলো জুল পার কুলম। ঠিক আছে, অথবা তুমি এটাকে হচ্ছে ইউনিট হিসেবে জুল পার কুলমকে ভোল্টও বলতে পারো, ভোল্টও বলা যেতে পারে। ঠিক আছে, আচ্ছা, তো এইটার তড়িৎচালক শক্তির যে পার্টটা, ইএমএফ এর পার্টটা, এটা যদি বুঝতে পারো, পরে আমরা আরো কিছু দেখি এখানে। তোমাকে যদি এখন জিজ্ঞেস করা হয় কোন একটা কোষের তড়িৎচালক শক্তি তড়িৎচালক শক্তি 2.5 ভোল্ট বলতে কি বোঝায়, বলতে কি বোঝায়, তাহলে তুমি যেটা বলবা সেটা হচ্ছে, হ্যাঁ, সেটা কি, সেটা হচ্ছে যে তুমি তখন বলবা যে তুমি এখন এক্সপ্রেশনের দিকে চলে আসবে, যে 2.5 ভোল্ট মানে কি, যে এখানে আসবে 2.5 জুল পার, এখানে আসবে কি 1 কুলম, মানে এইভাবে করে তুমি তখন তাকে ডিফাইন করবা। তখন তুমি বলবা যে 1 কুলম আধানকে ওই বর্তনীর মধ্যে কোষ সহ ঘুরায় আনতে, হ্যাঁ, যেই পরিমাণ কাজ হবে সেটা হচ্ছে 2.5 জুল, এই যে এটা এখান থেকেই দেখা যাইতেছে। তাহলে তুমি এটাকে যদি একটু লিখো তাহলে আসবে কি 1 কুলম, 1 কুলম, 1 কুলম আধানকে ওই বর্তনীতে ওই বর্তনীতে কোষ সহ এক বিন্দুতে এক বিন্দু থেকে একবার সম্পূর্ণ সম্পূর্ণ ঘুরিয়ে পুনরায় ওই বিন্দুতে নিয়ে আসতে 2.5 জুল কাজ সম্পন্ন হয়। মানে তোমাকে যদি এইভাবে কেউ জিজ্ঞেস করে যে তোমার কোন একটা কোষের তড়িৎচালক শক্তি 2.5 বলতে তুমি কি বুঝো, তখন তোমার সংজ্ঞাটা আসবে এইভাবে, যে তোমার হচ্ছে 1 কুলম, যে ইউনিট চার্জকে হচ্ছে তুমি কোষ সহ পুরা বর্তনীতে এক বিন্দু থেকে আরেক বিন্দুতে, মানে এক বিন্দু থেকে আবারও ওই বিন্দুতে পুরাটা ঘুরে নিয়ে আসতে তোমার যেই পরিমাণ কাজ করতে হয় বা যেই পরিমাণ এনার্জি ব্যয় করতে হবে, সেটাই হচ্ছে 2.5 জুল এই ক্ষেত্রে আর কি। ঠিক আছে, যদি তোমাকে 2.5 ভোল্টের কথা বলা হয় আর কি, ইএমএফ 2.5 বলতে কি বোঝো, অনেকে এইভাবে বলে ইএমএফ 2.5 বলতে কি বোঝো, এটাও জিজ্ঞেস করে। ঠিক আছে, এখন হচ্ছে, আচ্ছা, এটা যদি বুঝতে পারো আমরা হচ্ছে পরবর্তী ইয়েতে চলে যাই। আচ্ছা, আচ্ছা, আমরা হচ্ছে এখন আহ একটা রিলেশনশিপ দেখবো আর কি, রিলেশন বিটুইন ই এম এফ এন্ড, এইখানে একটা জিনিস লেখা আছে আর কি, ইন্টারনাল রেজিস্ট্যান্স। ইন্টারনাল রেজিস্ট্যান্স এইটা আসলে কি, এটা একটু আমি বলে আসি। সেটা হচ্ছে যে তুমি যদি যে কোনো একটা সেল নাও, বলতেছি, হ্যাঁ, তুমি যদি যে কোনো একটা সেল নাও, এই যে আমরা যে এরকম করে বিভিন্ন জায়গায় সেল আঁকি, এরকম করে সেল আঁকি প্লাস মাইনাস দিয়ে, ঠিক আছে, এই প্লাস মাইনাসের এই পার্টের ভিতরে
এটা তো সেল আছে, তার মানে এটার মধ্যে নির্দিষ্ট পরিমাণ একটা ভোল্টেজ তুমি পাবা এখান থেকে, এবং এই সেলের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ রেজিস্ট্যান্স সবসময় এটার ভিতরে এক্সিস্ট করে। এই জিনিসটাকে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স হিসেবে আখ্যায়িত করি, এবং এইটাকে আমরা ছোট হাতের আর দিয়ে ডিনোট করে থাকি। ঠিক আছে, যে কোনো সেলের মধ্যে একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকতে পারে, বা যে কোনো ব্যাটারির মধ্যে ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকতে পারে, এটাই আমি হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স হিসেবে এখানে আখ্যায়িত করতেছি। এখন আমি যদি এরকম একটা সার্কিট ড্র করি, দেখো সার্কিট ড্র করলাম। হুম, এখানে একটা আচ্ছা আচ্ছা, দেখো এখানে একটা সিম্পল সার্কিট দেখানো হয়েছে, যেখানে এইখানে একটা কি দেখানো হইলো, ইজ দ্য কি। আচ্ছা, আর এখানে হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস। তাহলে দেখো এটা যেহেতু একটা সেল, এবং এইটার মধ্যে আমি এখন মনে মনে ধরে নিলাম যে এইটার মানে এই সেলটার যে ইএমএফ, এই সেলটার যে ইএমএফ, এই সেলের ইএমএফ এর মানটা হচ্ছে তোমার কত, ই এর সমান। হ্যাঁ, আমি ই ধরে নিলাম, ই। আচ্ছা, আর এই পয়েন্টটাকে আমি যে এই পয়েন্টের মানে এই পাশের পয়েন্টটাকে আমি এ ধরলাম, এই পাশের পয়েন্টটাকে আমি বি ধরে নিলাম। ঠিক আছে, আর ইটা হচ্ছে কি, মানে এই সেলটার ইএমএফ। আর এই সেলটার মাঝখানে আমি তো বললামই, যেই সেলই তুমি নাও না কেন, যে কোনো সেলের একটা ইন্টারনাল রেজিস্ট্যান্স থাকবে, এবং সেটা কি এখানে ছোট হাতের আর দিয়ে ডিফাইন করলাম, যেহেতু একটা রেজিস্ট্যান্স আছে শুধু আর দিয়ে ডিফাইন করলাম। আর এইখানে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে, যেখানে বড় করে যে এই পার্টটা, এখানে তাহলে আমি এটাকে বড় হাতের আর দিয়ে বলে দিলাম। তাহলে দেখো আমরা তো এখানে ইজিলি বলতে পারবো যে এখানে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাবে। যেহেতু এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, তাহলে কারেন্ট যাবে হাইয়ার টু লোয়ার। তাহলে হাইয়ার টু লোয়ার কি যাবে, আমার হচ্ছে কারেন্ট প্রবাহিত করবে। এইভাবে করে এই লাল যে দাগটা দিলাম সেটা হচ্ছে আমার কি কারেন্ট ফ্লো ডিরেকশন, আইটা হচ্ছে কি কারেন্ট ফ্লো ডিরেকশন। তাহলে ঠিক উল্টাটা, এই যে আমি যে কালোটা দিয়ে দেখাচ্ছি, কালোটা কি হবে, কালোটা হচ্ছে আমার হবে ইলেকট্রন ফ্লো ডিরেকশন, ইলেকট্রন ফ্লো ডিরেকশন। লালটা হবে কারেন্ট ফ্লো ডিরেকশন, আর ইলেকট্রন ফ্লো ডিরেকশন হবে তার উল্টাটা, মানে কম থেকে বেশির দিকে আর কি। ঠিক আছে, আচ্ছা। তো এখন এইখানে এই ইএমএফ আর ইন্টারনাল রেজিস্ট্যান্স এর রিলেশন দেখাইতে গেলে আমার হচ্ছে তোমার মানে এনার্জি কনজারভেশনের তোমার কি করতে হয়, তোমার রুলটা ফলো করতে হয়, এনার্জি কনজারভেশনের রুলটা ফলো করতে হয়, কনজারভেশনের রুলটা ফলো করতে হয়। সেটা কি, সেটা হচ্ছে কি দেখো, আমি এখানে এই যে ই যেটা নিছি, এই ইটা দিয়েই তো হচ্ছে এইখানকার যে ইলেকট্রনটা থাকবে, যে ইলেকট্রনটাকে তুমি হচ্ছে পুরা বর্তনী ঘুরায় নিয়ে আসবা, সেটা কি সেল সহ ঘুরায় নিয়ে আসতে হবে। তো সেল সহ ঘুরায় নিয়ে আসতে হইলে আমরা এখানে কি পাবো, এনার্জি কনজারভেশন সমান সমান পাবো হচ্ছে ই ইজ ইকুয়াল টু ভি প্লাস ভি প্রাইম। তো এখন ভি প্লাস ভি প্রাইম যদি হয়, তাহলে এখানে ভি যেটা আছে, ভিটা হচ্ছে যে এইখানে এই যে তোমার এখানে যে এ পয়েন্টটা আছে, একটা ইলেকট্রন, না তুমি যদি বি থেকে ধরো, বি থেকে যদি একটা ইলেকট্রন এখান থেকে মুভ করা স্টার্ট করে, তাহলে পুরা বর্তনী ঘুরে এখানে এই যে এ, এই পুরা বর্তনী ঘুরে আবার এ পর্যন্ত আসতে যেই পরিমাণ এনার্জি লাগবে সেটা হচ্ছে ভি এর পরিমাণ। আর ভি প্রাইমটা ইন্ডিকেট করবে এই যে কোষের এই যে এই পার্টটুকু যেটা আছে সেলের পার্টটুকু, এই সেলের পার্টটুকুতে যে মানে তার যে ড্রাইভেন করা লাগবে সেই এনার্জিটাকে আমরা ভি প্রাইম দ্বারা ডিনোট করতে পারি, সেটাকে আমরা ডিনোট করতে পারি ভি প্রাইম দ্বারা। তাহলে আমি এখানে কি পাইতেছি, এখানে ভিটাকে যদি তুমি একটু ডিফাইন করো, ভিটা হচ্ছে কি, ভিটা হচ্ছে তাহলে এনার্জি, দেখো এনার্জি টু ড্রাইভ, এনার্জি টু ড্রাইভ 1 কুলম চার্জ ফ্রম বি টু এ। আচ্ছা, এটা হচ্ছে ভিটা দিয়ে কি ইন্ডিকেট করলো, মানে বি থেকে এ পয়েন্ট পর্যন্ত ঘুরাই নিয়ে আসতে যে পরিমাণ এনার্জি লাগে সেটা। আর এই যে ভি প্রাইম যেটা আছে, ভি প্রাইমটা কি, এটা হচ্ছে কোষের ভিতর দিয়ে তো ইলেকট্রনটাকে ফ্লো করতে হবে তাই না, কারণ হচ্ছে ইএমএফ এর সংজ্ঞাতেই ছিল যে কোষ সহ পুরাটাকে সে ঘুরে নিয়ে আসবে। তাহলে বি থেকে আবার বি পয়েন্টে আসতে হইলে আবারও এই রেজিস্ট্যান্সটাকেও তাকে কি করতে হবে, ওভারকাম করতে হবে। তাহলে ওভারকাম করতে হইলে আমার এটা কি বলতে হবে, এটা হচ্ছে এনার্জি, এনার্জি নিডেড, এনার্জি নিডেড টু ড্রাইভ, হ্যাঁ ড্রাইভ দ্য ইলেকট্রন, ড্রাইভ দ্য ইলেকট্রন মানে হচ্ছে ইলেকট্রনটাকে কোষের ভিতর দিয়ে ফ্লো করার জন্য ভি প্রাইমটা লাগবে। মানে টোটাল এনার্জিটা হচ্ছে দুইটা ভাগে ভাগ হইলো, পুরা সার্কিট দিয়ে আমি হচ্ছে এটাকে একবার পাস করাইলাম, আর কোষের ভিতর দিয়ে পাস করাইলাম। তো আমি হচ্ছে ভিটাকে বললাম কি সার্কিট দিয়ে পাস করার জন্য যে কাজ বা এনার্জি,
আর হচ্ছে কোষের ভিতর দিয়ে পাস করার জন্য যে এনার্জি সেটাকে আমি ভি প্রাইম দ্বারা ইন্ডিকেট করলাম। তো এখানে কি আসলো, এনার্জি নিডেড টু ড্রাইভ দ্য ইলেকট্রন অ্যাক্রস দ্য সেল, মানে হচ্ছে কোষের ভিতর দিয়ে অ্যাক্রস দা সেল। ঠিক আছে, তো মোটামুটি এটা হচ্ছে আমার এনার্জি কনজারভেশন পার্টটা। আচ্ছা, ই ইজ ইকুয়াল টু ভি প্লাস ভি প্রাইম। ঠিক আছে, এখন আমি হচ্ছে এখান থেকে কিছু পার্টে চলে যাব। এখন আমি যেহেতু ধরে নিয়েছিলাম, খেয়াল করো এইখানে যেহেতু একটা সার্কিটই আছে, একটা সার্কিটের মধ্যে দিয়ে, হ্যাঁ, মানে একটা লাইনই যেহেতু আছে, তাহলে এটার মধ্যে দিয়ে পুরোটার ভিতর দিয়ে আই কারেন্টই ফ্লো করবে, এটার মধ্যে আর কারেন্টটা ডিভাইড হওয়ার কোনো চান্স নাই। মানে এই যে এই সেলটার ভিতর দিয়েও আই কারেন্ট ফ্লো করবে, ঠিক সেম ভাবে এই সার্কিটের ভিতর দিয়েও আই কারেন্টই ফ্লো করবে। আমি যেহেতু এনার্জি কনজারভেশন রুল থেকে ই ইজ ইকুয়াল টু কি পাইলাম, ইজ ইকুয়াল টু কি পাইলাম, ভি প্লাস হচ্ছে ভি প্রাইম। তাহলে আমি এখন এইটাও লিখতে পারবো হয়তো, ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, আই ইন্টু আর। এখানে দেখো রেজিস্ট্যান্স হিসেবে আমি একটা বড় হাতের এই যে আর ইউজ করছি, এবং এটাকে আমি এখানে লিখে দিতে পারবো। আর ভি প্রাইমটা কি, দেখো ভি প্রাইমটা হচ্ছে যে এই যে কোষটা আছে, এই কোষের ভিতর দিয়ে কি পরিমাণ মানে এই কোষের ভিতরে কি পরিমাণ হচ্ছে এনার্জি লাগতেছে, মানে তোমার ইলেকট্রনটা ড্রাইভেন করার জন্য। এখানে আমি লিখবো কারেন্ট তো সেমই থাকবে, কিন্তু রেজিস্ট্যান্সটা কোষের জন্য কত আসবে, ছোট হাতের আর। এই ছোট হাতের আরটাকে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স হিসেবে বলতে পারি। ঠিক আছে, তো এখন আমি এখানে তাহলে লিখতে পারবো ই ইজ ইকুয়াল টু, এখানে তুমি যদি আইটাকে কমন নিয়ে নাও তাহলে লিখতে পারবো আর প্লাস আর। ঠিক আছে, আচ্ছা, এখন এইখানে একটা কথা আছে, কথাটা কি, কথাটা একটু দেখো। এই যে আমি এখানে আই আর এই পার্টটা পাইতেছি, এই আই আর পার্টটাকে বলা হয়, আই আর ছোট হাতের আর, এই পার্টটাকে বলা হয় লস্ট ভোল্টেজ। এটাকে বলা হয় হচ্ছে লস্ট ভোল্টেজ। ঠিক আছে, লস্ট ভোল্টেজ। আর এইখানে এই যে মানে আই ইন্টু আর বড় হাতের এই পার্টটাকে বলা হয় হচ্ছে, বা এই পার্টটাকে বলা হয় হচ্ছে তোমার টার্মিনাল ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজ। বা তুমি যদি বাংলা বইটা খেয়াল করো, বাংলা বইয়ে দেখলে দেখবা আই আরটা মানে হচ্ছে লস ভোল্টেজ, যেটা বলতেছি এটাকে বলা হয় হারানো ভোল্ট, এটাকে বলা হয় হারানো ভোল্ট বা হারানো কি বলে এটাকে, হারানো ভোল্টও বলে বাংলায়, অ্যাকাউন্টটা মনে নেই। আরেকটা হচ্ছে টার্মিনাল ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজটা মানে কি, যে প্রান্তীয় ভোল্টেজ বা প্রান্তীয় ভোল্টও বলা হয়, এটা মনে রাখবা। তাহলে আমরা এখানে কি কি পাইলাম, ই ইজ ইকুয়াল টু ভিটা হচ্ছে কি, ভিটা হচ্ছে বা আই আর পার্টটা হচ্ছে কি, এই যে টার্মিনাল ভোল্টেজের সমান। আর ভি প্রাইমটা কি, ভি প্রাইমটা হচ্ছে হারানো ভোল্ট বা তোমার কি বলে লস ভোল্টেজের সমান। আচ্ছা, তো তুমি যদি এখান থেকে এই যে কারেন্টটা বের করো, আই বের করো, আই সমান সমান কত আসবে, এখানে আসবে আই সমান সমান ই বাই আর প্লাস আর। ঠিক আছে, দাঁড়াও, এখানে ই বাই আর প্লাস আর, এটাই হচ্ছে মানে মেইনলি তার রিলেশনটা। ঠিক আছে, তো এটা বের করতে দেয় অনেক সময় যে হচ্ছে তোমাকে এরকম বিভিন্ন সার্কিট দিয়ে দেয়, তার হচ্ছে মানে ইএমএফ এর ভ্যালু মানে ই এর ভ্যালু দিয়ে দেয়, পরে এখানে হচ্ছে আই এর ভ্যালু বের করতে বলে। ঠিক আছে, আমরা দু একটা ম্যাথ হয়তো পরের ক্লাসে দেখাই দিব, সমস্যা নাই। তাহলে এখান থেকে আমরা কি পাইলাম, আরেকবার দেখে আসি। ই ইজ ইকুয়াল টু, এখানে ছিল ভি প্লাস ভি প্রাইম। তোমাকে যদি এখন কেউ কোশ্চেন করে যে এইখান থেকে তুমি হচ্ছে প্রান্তীয় বিভবটা বা হচ্ছে কি যে প্রান্তীয় ভোল্টটা বের করো, তার মানে কি তোমাকে বের করতে বলছে ভি এর মানটা কত বা আই আর এর মানটা কত। তাহলে তুমি কি লিখবা, ভি সমান সমান ই মাইনাস কত, ভি প্রাইম বা হারানো ভোল্ট। আর এইখানে ই মাইনাস ভি প্রাইমের মানটা কত হয়, এখানে হয় হচ্ছে আই ইন্টু আর, মানে হচ্ছে জাস্ট আগ পিচ করে ওই একই জিনিস এখানে দেখানো হইতেছে। তোমার কাছে এখান থেকে হারানো ভোল্টটাও জিজ্ঞেস করতে পারে, তোমার কাছে জিজ্ঞেস করতে পারে, তাহলে ভি প্রাইমের ভ্যালু কত হবে, ভি প্রাইমের ভ্যালু হবে হচ্ছে, ভি প্রাইমের ভ্যালু হবে হচ্ছে ই মাইনাস ভি, অথবা এখানে আসবে ই মাইনাস আই আর। তোমার কাছে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে, যে এইখানে তার কারেন্ট ফ্লোর ভ্যালু কত সেটা জিজ্ঞেস করতে পারে, এইখানে তার তোমার হচ্ছে প্রান্তীয় ভোল্টেজটা কত হতে পারে সেটা জিজ্ঞেস করতে পারে, বা লস্ট ভোল্টেজটা কত হয় সেটাও এখানে জিজ্ঞাসা করতে পারে। তো এটাই মোটামুটি হচ্ছে তোমার সেই ইন্টারনাল এনার্জি, সরি ইন্টারনাল রেজিস্ট্যান্স আর হচ্ছে ইএমএফ এর মাঝখানে রিলেশনটা। এটা রিলেটেড আমি কিছু ম্যাথ যদি পারি নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, আর তোমরা ক্লাসটা ভালো মতো ফলো করো। আজকের মতো এতটুকু, আল্লাহ হাফেজ।